বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ট্রেডারবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি মিসেস ট্রেডার। আমি এমডি মোস্তফা এফএক্স স্যারের প্রশিক্ষণপ্রাপ্ত একজন ছাত্রী। আমার রোস্টার নাম্বার 2। আজ আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে উপস্থিত হওয়ার কারণ, এমডি মোস্তফা এফএক্স স্যার আমাদেরকে ইতিপূর্বে হিজড়া ক্যান্ডেল ও হিজড়া সুইংগুলো চিনিয়েছেন। এ বিষয়ে আমাদেরকে বিভিন্ন গাণিতিক মাধ্যমে প্রশিক্ষণ দিয়েছেন। আর সেই প্রশিক্ষণের পরিপ্রেক্ষিতেই আমি মিসেস ট্রেডার স্যারের এই শিক্ষণীয় বিষয় থেকে কি কি শিক্ষা অর্জন করেছি সেই বিষয়ে বিস্তারিত ধারণা তুলে ধরার জন্য আমার আজকের এই ভিডিওটা ধারণ করা। এই ভিডিওর মাধ্যমে আমি স্যারের কাছে পরীক্ষা দিচ্ছি যে আমি আসলে স্যারের এই হিজড়া ক্যান্ডেল এবং হিজড়া সুইং বিষয়ে ক্লাসগুলো করে আমি কি শিক্ষা গ্রহণ করলাম। আমার ভিডিওতে যদি আমি কোনো প্রকারের বলাই ভুল বা দেখানোয় ভুল করে থাকি বা ভুল ইনফরমেশন দিয়ে থাকি, দয়া করে স্যার সহ আমার সহপাঠী যারা রয়েছেন সবাই আমার সেই ভুলটা ধরিয়ে দিয়ে আমাকে সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। শুরুতে একটি বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমরা সাধারণত ট্রেডিং এর যে কোনো একটা বিষয়কে যেভাবে দেখি, বাস্তবতা কিন্তু আসলে অনেক সময় তার চেয়ে অনেক গভীর হয় এবং এর পিছনে অনেক বিস্তৃত অনেক কারণ থাকে। বিশেষ করে আমরা যখন ট্রেডিং করি তখন আমরা সবাই ট্রেডার প্যানেলে কি দেখি? আমরা শুধু বাইরে থেকে ট্রেডার প্যানেলের চার্ট, ক্যান্ডেলের মার্কেটে যে উঠানামাটা হয় সেইটা। এরপরে আমরা কিসের দিকে আসলে সচরাচর সবাই লক্ষ্য করি, সেটা হচ্ছে আমাদের ট্রেড করার ফলে কত প্রফিট হলো বা কত লস হলো। কিন্তু আসলে ফরেক্স মার্কেট কি শুধু এগুলা নিয়েই সীমাবদ্ধ? কিন্তু না, আসলে এগুলা নিয়ে ফরেক্স মার্কেট সীমাবদ্ধ না। এগুলার পিছনে অনেক বিষয় রয়েছে যেগুলো আসলে না জানার কারণেই আমরা অধিকাংশ মানুষ ভুল সিদ্ধান্ত নিয়ে ট্রেড করি এবং শেষ পর্যায়ে আমরা শুধু লসের সম্মুখীন হই। আমরা যে বলি যে শুধু লস 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 লস, অথবা অনেকে আছে যারা প্রথমে হয়তো কিছুদিন লাভ করলেও সেই লাভের পরিমাণটা যখন একটু বেড়ে যায় তখন এই লাভের টাকা সহ আমাদের অ্যাকাউন্টে আরো যত ব্যালেন্স থাকে সব ব্যালেন্স দেখা যায় মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। আমি এমডি মোস্তফা এফএক্স স্যারের একজন শিক্ষার্থী হিসেবে খুব কাছ থেকে এই বিষয়গুলো বোঝার সুযোগ পেয়েছিলাম। স্যার যে শুধু আমাদের ট্রেডিংই শিখিয়েছেন তা না, বরং মার্কেটের ভেতরের বিষয়গুলো কিভাবে চিন্তা করতে হয়, কিভাবে একটা বিষয়কে গভীরভাবে বিশ্লেষণ করতে হয় এবং কোথায় আমাদের ভুল হতে পারে সেগুলো তিনি আমাদের যখন প্রশিক্ষণ দিয়েছিলেন তখন আমাদেরকে হাতে কলমে গাণিতিক মাপঝোঁকের মাধ্যমে শিখিয়েছেন। এবং আমরা দেখেছি যে তিনি একটা ক্যালকুলেটর উদ্ভাবন করেছে, যেটা হচ্ছে মাইক্রো ক্যালকুলেটর। এই ক্যালকুলেটর দিয়ে তিনি আমাদের কিভাবে ক্যান্ডেল গুলাকে ক্যালকুলেশন করতে হয় সেগুলো আমাদের ক্লাসে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করতেছি যে স্যারের এই উদ্ভাবিত মাইক্রো ক্যালকুলেটরটা একজন ট্রেডার হিসেবে আমার কাছে একটা অমূল্য সম্পদ মনে হয়েছে। কারণ এইটার যে ক্যালকুলেশনটা হয় সেই ক্যালকুলেশনটা আলোর গতির চেয়েও অতি দ্রুত হয় এবং নির্ভুল ক্যালকুলেশন আমাদের সামনে তুলে ধরে। ট্রেডিং এ আমরা অনেক বিষয়ই সাধারণভাবে দেখি, কিন্তু সেগুলাকে আমরা আসলে সঠিকভাবে মাপঝোঁক করতে পারি না। কিন্তু এই মার্কেটটাই চলে একটা গাণিতিক নিয়মের উপরে। আর এই মাইক্রো ক্যালকুলেটর দিয়ে সেই বিষয়গুলোকে সূক্ষ্মভাবে এবং গভীরভাবে বুঝতে খুবই সহায়তা হয়। আর এই মাইক্রো ক্যালকুলেটর যে আবিষ্কার করলো স্যার, বা তিনি গবেষণা করে অনেক কিছু সমন্বয় অনেক স্ট্র্যাটেজির মাধ্যমে এটা বের করছে, তিনি এই সবগুলো তার যে স্ট্র্যাটেজিগুলো ছিল তার স্ট্র্যাটেজিগুলোকে তিনি বিভিন্ন ভাবে গাণিতিক গবেষণার মাধ্যমে 8টি রোবটের রূপ দিয়েছেন এবং আমাদের এই মাইক্রো ক্যালকুলেটরের মধ্যে 8টি রোবটই আমরা দেখতে পাই। আর এগুলা মূলত মার্কেটের ছোট ছোট মুভমেন্ট এবং এর অন্তর্নিহিত হিসাবকে আরো পরিষ্কারভাবে বিশ্লেষণ করে, যা একদম আমার কাছে নতুন ভিন্নধর্মী এক ধরনের অভিজ্ঞতা হয়েছে এই ট্রেনিং করতে গিয়ে। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্যার যে শুধু প্রচলিত জ্ঞানই অনুসরণ করেছেন তা না,
বরং তিনি তার নিজের মতো করে আমাদের কাছে এই মার্কেটটাকে পর্যবেক্ষণ করতে শিখিয়েছেন। গাণিতিক বিশ্লেষণা, গবেষণা এবং অনেক কিছু বুঝে শুনে কিভাবে সঠিক সময়ে সঠিক জায়গায় এন্ট্রি বা এক্সিট করতে হয় সেই বিষয়গুলো আমাদেরকে তিনি বুঝতে সহায়তা করেছেন। আর এই জায়গাটায় একজন সাধারণ ট্রেডার এবং একজন গবেষণাধর্মী ট্রেডারের মধ্যে বড় পার্থক্য। একজন সাধারণ ট্রেডার আসলে মার্কেটের পিছনের যেই কলকবজা বা যেই রকম গাণিতিক খেলাগুলা চলতে থাকে এগুলা বোঝে না। কিন্তু স্যার আমাদেরকে এই জিনিসটা একদম গবেষণার মাধ্যমে কিভাবে মার্কেটটা সামনে আগাচ্ছে গ্যাপগুলা মেপে, তারপরে কোন ক্যান্ডেলের কারণে কোন সুইং এর কারণে পরবর্তী মার্কেটটা ভিন্ন ধর্মী আচরণ করতেছে, সাধারণ মার্কেটের মতো না, মানে সাধারণ সময়ের মতো নয়, সেগুলো স্যার আমাদেরকে বুঝিয়েছেন। আজকের আলোচনায় আমরা মোস্তফা স্যারের মাইক্রো ক্যালকুলেটরের পেছনে থাকা চিন্তা ধারণা ও ক্যালকুলেশন সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করব। সেই সাথে এই ভিডিওতে মোস্তফা স্যারের এমন একটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি, যেটা হয়তোবা ট্রেডিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হলেও আমরা এই জিনিসটাকে অনেকেই সহজভাবে সঠিকভাবে বুঝতে পারি না, যার কারণে আমরা কি করি, দিন শেষে লুজার হয়ে যাই। মার্কেট প্রকৃত মুভমেন্ট এবং এর পেছনের কারণ এবং আমরা যেভাবে সাধারণত মার্কেটকে দেখি তার সঙ্গে বাস্তব চিত্রের পার্থক্য কোথায়, সে বিষয়গুলো এখানে খুব সুন্দরভাবে আমি তুলে ধরার জন্য চেষ্টা করেছি। আমি মনে করি যে যারা সত্যিকার অর্থে ট্রেডিংকে শুধু একটি আয়ের মাধ্যম হিসেবে নয়, বরং একটি গভীর জ্ঞান ও দক্ষতার এবং গাণিতিক ক্যালকুলেশনের সমন্বয়ে এই ট্রেডিংকে শিখতে চান, তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে। তাই সবার কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এখানে এমন কিছু বিষয় আলোচনা করা হয়েছে যেগুলো আপনার এখন যেরকম মার্কেটকে আপনি দেখছেন আপনার এই দেখার দৃষ্টিভঙ্গিটাকে হয়তো পরিবর্তন করে দিতে পারে। আর সর্বশেষে আমি স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি অনেক তার প্রয়োজনীয় মূল্যবান সময়গুলো ব্যয় করেছেন আমাদের পেছনে, যে আমরা যেন এই জিনিসটাকে সহজভাবে বুঝতে পারি এবং মার্কেটের যে অভ্যন্তরীণ বিষয়গুলো আছে সেগুলো যেন আমরা আসলে সহজভাবে বুঝতে পারি। এবং শিক্ষার্থীদের তিনি গভীরভাবে মার্কেট পর্যবেক্ষণ এবং এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে খুব সহজেই তুলে ধরেছেন, যেগুলো আসলে এতটা সহজ ছিল না। আশা করি ভিডিওটা আপনাদের সবার জন্য উপকারী হবে। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের আজকের বিষয়বস্তু হিজড়া ক্যান্ডেল ও হিজড়া সুইং। আমরা যখন ট্রেড করি তখন ট্রেডিং প্যানেলের স্ক্রিনে আমরা আসলে দুই ধরনের ক্যান্ডেলের ওঠানামা সবাই দেখতে পাই। সেটা কি, একটা বাই ক্যান্ডেল আর অন্যটা হচ্ছে সেল ক্যান্ডেল। কিন্তু এই বাই ও সেলের মধ্যে অনেক বিষয় রয়েছে যেটা আমাদের সাধারণ মানুষের পক্ষে আসলেও বোঝা কষ্টকর। বাই ও সেলের মধ্যে কিছু ব্যতিক্রমধর্মী আচরণের কারণে সেটাকে হিজড়া কিংবা গায়েবী বলে আমরা সম্বোধন করেছি এবং স্যার আমাদের সেভাবেই শিখিয়েছেন। আসুন আমরা আরো সহজভাবে এই বিষয়টাকে বোঝার চেষ্টা করি। একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন তার জেন্ডার বোঝার জন্য আমরা কি করি সচরাচর? আমরা সেই বাচ্চাটা হওয়ার সাথে সাথে তার লজ্জাস্থানের দিকে তাকাই, দেখি যে আসলে সে ছেলে নাকি মেয়ে। যখন আমরা বুঝি যে এই বাচ্চাটা ছেলে বাচ্চা বা মেয়ে বাচ্চা যেটাই হোক, আমরা বোঝার সুবিধার ক্ষেত্রে একটা ছেলে বাচ্চা হিসেবে কল্পনা করি। তাহলে সেই বাচ্চাটাকে আমরা প্রথমে জেন্ডার আইডেন্টিফাই করে দেখলাম যে বাচ্চাটা ছেলে। আচ্ছা, ছেলে বাচ্চা হলো, কিন্তু আমরা কি সবসময় সেই ছোট বাচ্চাটাকে ছেলেই বলি, নাকি সে যখন একদম ছোট থাকে তখন আমরা তাকে শিশু বলে সম্বোধন করি? আসলে তখন আমরা সেই বাচ্চাটাকে, সে ছেলে হোক বা মেয়ে হোক, শিশু বলে সম্বোধন করি। যেহেতু আমরা বোঝার সুবিধার্থে একটা ছেলে বাচ্চাকে উদাহরণ দিচ্ছি, তাহলে আমরা ছেলে দিক থেকে এটাকে কল্পনা করতে পারি। তাহলে ছোট অবস্থায় সেই ছেলেটা থাকে একটা শিশু। শিশু থেকে যখন তার বয়স একটু বাড়তে থাকে আস্তে আস্তে সে কি হয়ে যায়, শিশু থেকে যুবক হয়ে যায়। যুবক হলো, যুবক হওয়ার পরে যখন তার বিয়ের বয়স হয় তখন সে বিয়ে করে। বিয়ে করার পরে সেই ছেলেটা কিন্তু আর যুবক থাকে না, তখন সে হয়ে যায় কি, জামাই। আচ্ছা, জামাই হলো, জামাই হওয়ার পরে সে একটা সময় নিজেই বাবা হয়। বাবা হওয়ার পরে অনেক বছর পরে তার বয়স যখন বাড়তে থাকার পরে এক সময় সে কি হয়ে যায়, শ্বশুর হয়ে যায়।
আচ্ছা, শ্বশুর হওয়ার পরে আরো যখন বয়স তার বাড়ে তখন সে কি হয়ে যায়? নানা হয় অথবা দাদা হয়। অর্থাৎ বয়সের কারণে এই ছেলেটার যেমন পরিচয় বা সত্তা পরিবর্তন হতে থাকে, তেমনি বাই ক্যান্ডেল গুলোও সময়ের সাথে সাথে পারিপার্শ্বিকের গ্যাপ বা সুইং বা আরো অন্যান্য কিছু মার্কেটের অভ্যন্তরীণ ঘটনাগুলোর কারণে বাই থেকে তারা হিজড়াতে পরিবর্তন হয়ে যায়। শিশু যেমন আস্তে আস্তে বয়স বৃদ্ধির সাথে সাথে নানা দাদা হয়ে যায়, সেরকম বাই ক্যান্ডেলটাও একসময় হিজড়া ক্যান্ডেলে রূপান্তর হয়ে যায়। কিন্তু সে হিজড়া হওয়ার সাথেও সে কি, সে হচ্ছে একটা বাই ক্যান্ডেলে, তাকে আমরা উপর থেকে বাই ক্যান্ডেলই দেখতে পাই, কিন্তু অভ্যন্তরীণ সে হিজলা। এখন আমরা আসি যে হিজড়া জিনিসটা মূলত কি, বা আমরা আমাদের সমাজে সচরাচর কাদেরকে হিজলা বলি। সাধারণত দেখা যায় যে কোনো মেয়ে কিন্তু হিজলা হয় না। হিজলা হয় কারা? হিজলা হয় আসলে ছেলেরাই। যে সকল ছেলে জন্ম নেয় ছেলে হয়ে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এদের মধ্যে বিভিন্ন শারীরিক বা হরমোনগত প্রভাবের ফলে ছেলে সত্তা থেকে মেয়ে সত্তায় রূপান্তরিত হতে থাকে এবং দেখতে বাহ্যিক দিক থেকে মেয়েদের মতো মনে হয়, তাদেরকেই আসলে আমরা হিজলা বলি। এইসব কিছু থেকে আমরা একটা জিনিস খুব পরিষ্কারভাবে বলতে পারি যে, যে সকল ক্যান্ডেলগুলো বাই ক্যান্ডেল হওয়া সত্ত্বেও সেল ক্যান্ডেলের বৈশিষ্ট্যগুলো নিজের মধ্যে ধারণ করছে, সেগুলোই মূলত হিজলা ক্যান্ডেল। আচ্ছা, বাই ক্যান্ডেল বলতে আমরা কোন ক্যান্ডেলটাকে চিনি? আমরা যেই ক্যান্ডেলটা নিচের থেকে গঠন হয়ে উপরের দিকে ক্লোজ দেয় সেটাকেই আমরা বাই ক্যান্ডেল বলে সচরাচর সবাই জেনে থাকি। কিন্তু আসলে কি বাই ক্যান্ডেলটা সেরকম? না, সেরকম না। বাই ক্যান্ডেলটা স্যার চেনানোর জন্য আমাদেরকে দেখিয়েছেন যে কোন ক্যান্ডেলটাকে একটা বাই ক্যান্ডেল বলা চলে, আর এই বাই ক্যান্ডেলের মধ্যে কতগুলো সুইং আছে। সেই বিষয়গুলো স্যার আমাদের আগে ক্লাস নিয়েছেন, আমরা দেখেছি। আমরা সেই বিষয়গুলো আমাদের এই মূল বিষয়ে যাওয়ার আগে একটু পরিষ্কার করে দিলে আপনাদের বোঝার জন্য সুবিধা হবে। আমরা এখন একটা বাই ক্যান্ডেল একটু দেখি। এখানে একটা বাই ক্যান্ডেল দেখাচ্ছে, স্যার আমাদের এই বাই ক্যান্ডেলের বিষয়ে ক্লাসে শিক্ষা দিয়েছেন। এখানে দেখা যাচ্ছে যে একটা বাই ক্যান্ডেলের ১৩টা সুইং রয়েছে, অর্থাৎ এই বাই ক্যান্ডেল গঠন হওয়ার ১৩টা রাস্তা রয়েছে। এর মধ্যে দেখা যাচ্ছে যে এ টু বি, অর্থাৎ এই এ থেকে বি। আমি বোঝার সুবিধার্থে আমি একটু আঁকিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি, দেখি কেমন হয়। এইখানে এ টু বি, এই যে সুইংটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এ টু বি, এই সুইংটা প্রথমে স্যার আমাদেরকে চিনিয়েছেন, যে সুইংটাকে স্যার 003, অর্থাৎ এই সুইংটার নাম 003। এরপরে বি টু সি, এই যে বি টু সি, বি টু সি এই সুইংটা, এই সুইংটাকে স্যার আমাদের নাম দিয়েছে বক্স 2 এর 6, বক্স 2 এর 6 ই নাম্বার সুইং। অর্থাৎ বক্স 2_6 ই, এটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের যে রোবটটা আছে বা ইন্ডিকেটর আছে, সেই রোবটের 2 নাম্বার বক্সের 6 ই নাম্বার যে সুইং এর মানটা দেওয়া আছে সেটা হচ্ছে বি থেকে সি। সেটা আমরা ইতিপূর্বে আমাদের স্যারের ক্লাসের মধ্যে দেখেছি যে এই বক্স 2 এর 6 ইটা কোথায় আছে। আচ্ছা, সেটা আমরা যখন ভিতরে যাব তখন আমরা বিভিন্ন আলোচনার সময় এই জিনিসটা উঠে আসবে। এখন আমরা ওইটাতে আর কি সঠিকভাবে না যাই। এখানে জাস্ট আমরা যে বিষয়টার জন্য এসেছি সেটা হচ্ছে সুইংগুলা মূলত চিনা। এরপরে এ টু সি, এ টু সির একটা নাম আছে সি টু ডি, এ টু এফ। এইভাবে স্যার এখানে আমাদের ১৩টা সুইং এর বিষয়ে আমাদেরকে পরিচয় করিয়েছেন এবং এগুলা কিভাবে কিভাবে চলে সেই বিষয়ে স্যার আমাদেরকে সম্যক ধারণা দিয়েছেন। কিন্তু এইখানে ১৩টা সুইং আমরা দেখলেও সচরাচর আমাদের মতো আর অন্য যারা আছে তারা কিন্তু এই ১৩টা সুইং দেখে না। তারা শুধু দেখে এখানে ৩টা সুইং। সেই ৩টা সুইং কোনটা? মূল ৩টা সুইং। সেই মূল ৩টা সুইং এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে এ টু সি, সি টু ডি এবং ডি টু এফ যে সুইংটা এখানে দেখাচ্ছে সেটা হচ্ছে মূল সুইং। অর্থাৎ এ টু সি, এই যে এ টু সি এই সুইংটা, সি টু ডি এই সুইংটা, আর ডি টু এফ এই সুইংটা, এই ৩টা সুইং আমরা
সাধারণ মানুষ সবাই দেখি, কিন্তু এই ৩টা সুইং ব্যতীত যে আরো সুইং গুলো আছে সেগুলো আমরা কখনোই কেউ দেখি না। যেই কারণে আমরা আসলে অনেক কিছুই বুঝতে পারি না, না বুঝে আমরা বিভিন্ন স্ট্র্যাটেজি নিজেরাই বানাই, ফলো করি এবং মার্কেটে আমরা লস করি। এখানে A to C যে সুইংটা, সেই সুইংটা হচ্ছে ওপেন, তারপরে হচ্ছে C to D, এটা হচ্ছে হাই আর এটা হচ্ছে লো। তো আমরা এখন আমাদের মূল বিষয়ে চলে যাব। এটা আমাদের মূল বিষয় না, জাস্ট বোঝানোর সুবিধার জন্য আমরা এখানে আসলাম। আচ্ছা, এখন আমরা তাহলে এতটুকু ক্লিয়ার যে বাই ক্যান্ডেলটা কিভাবে চলে। বাই ক্যান্ডেলটা এখানে প্রথমে মার্কেটটা ওপেন হয়, ওপেন থেকে লোতে আসে, অর্থাৎ A to C যেটা সেটা হচ্ছে ওপেন টু লো। এরপরে সে লো টু হাইতে যায়, অর্থাৎ C to D এরকম পথে যায়। এরপরে সে কি করে, হাই টু ক্লোজ করে, D to F, হাই টু ক্লোজ করে। তাহলে আমরা আরেকটু সহজভাবে বোঝার জন্য নিজেরা এই ছবিটা একটু আঁকি, দেখি কেমন হয়। মানে যদি এটা একটা বক্স হয় বা বাই ক্যান্ডেলের যেটা একটা ধরি, তাহলে বাই ক্যান্ডেলটা প্রথমে শুরু হয়, অর্থাৎ ওপেন পয়েন্ট, এই পয়েন্টটা থেকে সে ওপেন হয়। এই পাশে আঁকি, প্রথমে সে ওপেন হয়ে লোতে আসে, ওপেন হয়ে লোতে আসলো, তারপরে গেল লো থেকে হাই, লো থেকে হাই, এরপরে হাই টু ক্লোজ, এই যে ক্লোজ। মানে প্রথমে এমন আসবে A to C, C to D, তারপরে D to F। দেখেন এখানে এটা নিচের থেকে কিন্তু ওপেন হচ্ছে এবং ক্লোজিংটা কোথায় গিয়ে যাচ্ছে, ক্লোজিংটা দিচ্ছে হচ্ছে উপরের দিকে, এখানে ক্লোজিংটা দিচ্ছে। এটাই হচ্ছে বাই ক্যান্ডেলের মূলত বৈশিষ্ট্য। বাই ক্যান্ডেল শুরু হবে এখান থেকে, তারপরে লোতে যাবে, তারপরে হাইতে যাবে, তারপরে সে ক্লোজে যাবে। কিন্তু যখন আমরা এই একটা বাই ক্যান্ডেলকে হিজড়া ক্যান্ডেল বলি, তখন চিত্রটা এরকম থাকে না। তখন কি হয় আমরা একটু নিচে এইখানে ছবি এঁকে বোঝার চেষ্টা করি। তখন ক্লোজিংটা এখানে যথা নিয়মে হলেও, অর্থাৎ ওপেনটা যথা নিয়মে হলেও ওপেন টু লোতে আসে, লো থেকে হাইতে যায়, হাই থেকে যেয়ে সচরাচর সাধারণ নিয়মে ক্লোজটা দিলে আমাদের এইরকম একটা এরিয়ায় ক্লোজটা দেওয়ার কথা ছিল, কিন্তু সে ওরকম এরিয়ায় ক্লোজটা দেয় না দিয়ে সে কি করে, ক্লোজটা আরেকটু নিচের দিকে যায়, এই যে এরকম টাইপের নিচের দিকে যে সে কি করে, ক্লোজ করে। অর্থাৎ ক্লোজটা তখন সচরাচর এইরকম একটা স্থানে না হয়ে আরেকটু নিচের দিকে সে কি করে, ক্লোজিংটা দেয়। এই যে ক্যান্ডেলটা এই এরকম স্থানে ক্লোজিংটা যে না দিয়ে হিজড়া ক্যান্ডেল হওয়ার সময় নিচের দিকে ক্লোজিংটা দিল, সেই সময়ে মার্কেটের এই ক্লোজিংটা একটু নিচে দেওয়ার কারণে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। তখন দেখা যায় যে এই সুইংটা সাধারণ অবস্থায় যখন এই রকম স্থানে দিত, অর্থাৎ এই এফ রকম স্থানে দিত, তখন এই ক্যান্ডেলগুলো স্বাভাবিক ক্যান্ডেলের উইকগুলো স্বাভাবিকের মতো হতো। কিন্তু যখন এইখানে না দিয়ে এরকম নিচের দিকে ক্লোজিংটা দেয়, তখন উইকগুলো অনেক বড় বড় হতে থাকে। তো এখন তো আমরা আসলে এইটা একটা থিওরিক্যাল বিষয় বোঝালাম যে হিজড়া ক্যান্ডেলের এই ধরনের বৈশিষ্ট্যগুলা সে প্রকাশ পায়, কিন্তু আমাদের এখন থিওরি দেখলেই তো হবে না, আমাদের প্র্যাকটিক্যালে যেতে হবে। এখন তাহলে আমরা এই জিনিসটা প্র্যাকটিক্যালে যাওয়ার জন্য মার্কেটে আমরা চলে যাই। এখন আমরা মার্কেটে যাচ্ছি। এইখানে এই মার্কেটটা যদি আমরা খেয়াল করি, তাহলে এইটুকু অংশ, আচ্ছা আমি একটু আপনাদের বোঝার সুবিধার্থে একটু দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে এই অঞ্চলটা আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে এটা কোথা থেকে শুরু হলো, এইখান থেকে, অর্থাৎ ওপেন থেকে মার্কেট কোথায় আসলো, লোতে। এটা লো, হাই, ক্লোজ। ক্লোজ হওয়ার আগে আসলে লোটা, ওটা না বলে এরকম বলা যায়, এই যে লো, হাই, তারপরে হচ্ছে মার্কেটটা এখানে ক্লোজ দিয়েছে। আচ্ছা, তাহলে এইখানে কি দেখলাম, মার্কেটটা
এখানে আমার বাই ক্যান্ডেলটা শুরু হলো, তারপরে এখানে লোতে আসলো, লোতে তারপরে হাইতে গেল, তারপরে ক্লোজে গেল। কিন্তু আসলে সুবিধা অনুসারে কি এইটুকু অঞ্চলের মধ্যে যদি নরমালি বাই ক্যান্ডেলটাকে যদি আমরা যেভাবে হয় সেভাবে যদি বলতাম, তাহলে মার্কেটটা শুরু হলো, লোতে আসলো, তারপরে হাইতে গেলো, ক্লোজটা আমাদের কোথায় হওয়ার কথা ছিল? ক্লোজটা কিন্তু আমাদের এই অঞ্চলে হওয়ার কথা ছিল। কিন্তু কি সেটা আসলে হয়েছে? আসলে হয়নি। ক্লোজটা হয়েছে কি নিচের দিকে। এরকম আমরা মার্কেটে যদি খেয়াল করি আরো মানে অনেক রকম ভাবে এই বাই ক্যান্ডেল গুলাকে দেখি, কিন্তু ওই বাই ক্যান্ডেল হিজড়া ক্যান্ডেল গুলা মার্কেটে বেশি ভাগ যে সচরাচর গঠন করে তা না, মাঝে মাঝে এই জিনিসগুলাকে আমরা আসলে দেখতে পাবো মার্কেটে। এত সময় আমি আপনাদেরকে যেই ক্যান্ডেলটা বাই ক্যান্ডেলটা হিজড়া হিসেবে বোঝা যায় যেটা দেখালাম, সেটা হচ্ছে একদমই নর্মাল চোখে দেখা একটা হিজড়া ক্যান্ডেল, যেটা কয়েকটা ক্যান্ডেলের সমন্বয়ে একটা হিজড়া ক্যান্ডেল প্রকাশ করতেছিল। এবার আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চলেছি, সেটা হচ্ছে স্যারের যে আবিষ্কৃত মাইক্রো ক্যালকুলেটর। এই যে এই জিনিসটা, এই মাইক্রো ক্যালকুলেটর দ্বারা আমরা কিভাবে একটা হিজড়া ক্যান্ডেল আইডেন্টিফাই করতে পারি, আমি আপনাদেরকে সেই জিনিসটা এখন দেখাতে যাচ্ছি। এখানে আমরা ২৭ থেকে ৩১ জুলাইয়ের কিছু ডাটা দেখতে পাচ্ছি। তার মধ্যে দেখা যাচ্ছে যে এইখানে বক্স বসানো আছে কিছু, ১ টা ২ টা ৩ টা বক্স, আর ২ টা আছে রোবট, এই একটা আর এই একটা রোবট, যেটা হয়তোবা সচরাচর চোখে নাও পড়তে পারে। কিন্তু স্যার আমাদেরকে এইভাবে রোবটটা বসানো শিখিয়েছেন, যেভাবে রোবটটা বসালে আমরা আরকি ক্যালকুলেশন করতে পারি। তাহলে এইখানে আমরা যে জন্য এসেছিলাম যে এখন আমরা স্যারের এই ক্যালকুলেটরের মানগুলা দেখে কিভাবে আইডেন্টিফাই করতে পারি যে এটা আমাদের হিজলা ক্যান্ডেল, সেটা দেখাচ্ছি আমি আপনাদের এখন এখানে দেখেন যে এইখান থেকে আমাদের মার্কেটটা শুরু হয়েছে এবং এইখানে আমাদের মার্কেটটা শেষ হয়েছে। এইখানে আমি বক্স ওয়ানটা ওপেন বা প্রথম রোবটটা ওপেন করে রেখেছি। এখানে যেই 01A, 01B, 01C বা 01D2A, এগুলো আপনারা আমাদের ইতিপূর্বে ভিডিওতে বিভিন্ন ধরনের মাপঝোঁকের সময় এই নামগুলো শুনেছেন, এবং স্যার আমাদেরকে ক্লাসে এই রোবটের পরিচিতি বিষয়ে আমাদেরকে জ্ঞান দিয়েছেন, এবং আমরা ইনশাল্লাহ এই মুহূর্তে এই রোবটের প্রথম রোবটের সবগুলা মান কোনটা দ্বারা কি বোঝাচ্ছে এটা আমাদের এখন নখদর্পণে ইনশাল্লাহ। তো এখন আমরা যদি দেখি এই রোবটের দিকে, তো এখানে ২ টা মান দেখা যাচ্ছে 6E এবং 6F। 6E এবং 6F এ যেই মানটা আছে সেটা হচ্ছে 12432, এটা হচ্ছে 6E এর মানটা। 6E এর মানটা স্যার যখন আমাদেরকে এই রোবট পরিচিতি বুঝিয়েছিলেন তখন বলেছিলেন যে এই 6E টা দ্বারা বোঝাচ্ছে, অর্থাৎ বক্স 1 এর 6E টা দ্বারা বোঝাচ্ছে যে একটা সিলেক্টেড এরিয়া, এখানে যেমন এইখান থেকে এইখানে পুরো একটা সিলেক্টেড এরিয়া, এই সিলেক্টেড এরিয়ার মধ্যে টোটাল সুইং যতগুলো আছে ততগুলা। এবং 6F দ্বারা এখানে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে ওপেন টু লো, ওপেন টু ক্লোজ পুরো একটা রেঞ্জকে বোঝানো হয়, বা আমরা যদি এখন সঠিকভাবে এখানে বোঝার চেষ্টা করি তাহলে এটাকে আসলে আমরা একটা ক্যান্ডেলের বডি হিসেবে কল্পনা করতে পারি। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 6E এবং 6F এর যে বিষয়টা, 6E টা হচ্ছে আমাদের প্লাস। প্লাস মানে আমরা কি বুঝি? প্লাস মানে হচ্ছে এটা বাই, এবং 6F মাইনাস, মাইনাস বলতে আমরা কি বুঝি? সেল ক্যান্ডেল। তাহলে 6E টা আমাদের প্লাসে বোঝাচ্ছে কিন্তু 6F টা আমাদের মাইনাসে বোঝাচ্ছে। তাহলে এটা কি আপনাদের কাছে মানে কোনো খটকা লাগে না? যদি ২ টা একই ক্যান্ডেলই হতো বাই অথবা সেল যেকোনো একটা, তাহলে কিন্তু 6E এবং 6F এই ২ টার মানই আমাদের সেম আসতো। হয় ২ টা প্লাসে থাকতো অথবা ২ টাই মাইনাসে থাকতো। কিন্তু এখানে একটা প্লাস আছে এবং একটা মাইনাস আছে। এর মানে ২ টা একই জিনিস না। এখানে আমাদেরকে কি আছে, মার্কেটের মধ্যে ঘাপলা আছে। তাহলে বিষয়টা এমন না যে যদি একটা ছেলে লাল শাড়ি পরে থাকে বা মাথায় টিপ বা কপালে টিপ নেয়, মাথায় বিনুনি করে, সে করে বসে রয়েছে, কিন্তু পিছন থেকে যদি কেউ দেখে, সে মানুষটা যে দেখতেছে পিছন থেকে সে কিন্তু সামনের লোকটাকে শাড়ি পরা দেখে কিন্তু ভাবতে পারে যে সে একটা মেয়ে। কিন্তু সে যতই শাড়ি পরে সামনে বসে থাকুক, কিন্তু সে কি আসলে মেয়ে হয়েছে? সে কি মেয়ে? না, সে কিন্তু মেয়ে না, সে কিন্তু ছেলে। তাহলে ছেলে হয়েও আমাদের দেখার অ্যাঙ্গেল থেকে বা দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু আমরা তাকে কি দেখতে পাচ্ছি? মেয়ে। তো হিজড়া ক্যান্ডেলের বিষয়টাও আসলে এই রকমই। আমরা মূলত এই
রোবটটা থেকে এই প্রথম রোবটটার 6E এবং 6F মান থেকে খুব সহজে আইডেন্টিফাই করে ফেলতে পারি যে এটা আমাদের সিলেক্টেড এরিয়ার মধ্যে এই পুরা সপ্তাহটা মিলে যে ক্যান্ডেলটা বাই ক্যান্ডেল গঠন করছে সেই বাই ক্যান্ডেলটা আসলে কি ক্যান্ডেল, হিজড়া ক্যান্ডেল। কিন্তু যখন এগুলা নরমালি হয় তখন আসলে এরকম থাকে না, তখন এই সবগুলাই কি থাকে, প্লাস থাকে। তাহলে আপনি যদি নরমাল ভাবে এই জিনিসটা ম্যানুয়ালি ভাবে, যেটা আমি সর্বপ্রথমে দেখালাম, সেভাবে গবেষণা করতে যান, তাহলে কিন্তু আপনার অনেক সময় ডোজি ক্যান্ডেল বা অন্য ধরনের ক্যান্ডেল গুলোর কারণে কিন্তু আমাদের ভুল হয়ে যেতে পারে। কিন্তু যদি আমাদের কাছে এই ক্যালকুলেটরটা বা মাইক্রো ক্যালকুলেশনের এই ক্যালকুলেটরটা থাকে, তাহলে কিন্তু আমাদের কোনো কষ্ট ছাড়াই আমরা এখান থেকে এই মানগুলা দেখেই আমি যে যে এরিয়ার মধ্যে আমি গণনা করছি সেই এরিয়ার মধ্যে এই পুরো এরিয়াটা বা পুরো এই সপ্তাহটা মিলে এটা একটা কি ক্যান্ডেল হচ্ছে সেটা কিন্তু আমি এখান থেকে খুব সহজেই বুঝতে পারতেছি। তাহলে এই বুঝাটাই কিন্তু মেইন। এই বুঝাটার কারণেই কিন্তু আমি পরবর্তীতে ডিসিশন নিতে পারবো যে এখন আমার কি করা দরকার। এইরকম মার্কেটের মুভমেন্ট আছে, তাহলে এই মার্কেটের মুভমেন্ট অনুসারে আমাকে কোন ডিরেকশনে যেতে হবে। কারণ এই হিজড়া যখন বৈশিষ্ট্য প্রকাশ করে তখন আমাদের এক ধরনের সিদ্ধান্ত নিতে হয়, যখন এটা সম্পূর্ণ একদম কোনো ভোগীযোগীবাদী একটা বাইক থাকে তখন আমাদের সিদ্ধান্ত একরকম নিতে হয়। আর আমাদের এখানে কথাটা বলে রাখা ভালো যে আমরা এখানে যে পুরা জিনিসটা একটা সিলেক্টেড এরিয়ার মধ্যে কল্পনা করি, এটা সম্পূর্ণ মিলে আমরা একটা ক্যান্ডেল গবেষণা করি। অর্থাৎ এই প্রত্যেকটা ক্যান্ডেল মিলে আমরা একটা ক্যান্ডেল গবেষণা করি। এখানে দেখা যাচ্ছে যে 52টা ক্যান্ডেল আছে হচ্ছে বাই ক্যান্ডেল এবং 61টা ক্যান্ডেল আছে হচ্ছে সেল ক্যান্ডেল। মোট আমাদের এখানে 113টা ক্যান্ডেল আছে, অর্থাৎ এই 27 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে মোট 113টা ক্যান্ডেল নিয়ে আমরা সম্পূর্ণ একটা ক্যান্ডেলকে বিবেচনা করছি এবং এই বিবেচনাধীন এই ক্যান্ডেলটা একটা হিজড়া ক্যান্ডেল হিসেবে। অর্থাৎ এটা সামনে কিন্তু আমরা ট্রেডিং প্যানেলে বাই দেখবো, কিন্তু এই যে এর আচরণ প্লাস মাইনাস আচরণের কারণে তার সে একটা হিজলা হয়ে যাচ্ছে। এখানে আমি যে বিষয়টা আপনাদেরকে বললাম যে এখানে পুরো একটা সপ্তাহকে, অর্থাৎ 27 থেকে 31 জুলাই পুরো এই 113টা ক্যান্ডেলকে একটি ক্যান্ডেল হিসেবে আমরা গণ্য করে এই ক্যান্ডেলটাকে হিজড়া ক্যান্ডেল বলতেছি। এটা হয়তো অনেকে বুঝতে নাও পারেন। সেক্ষেত্রে আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটা ছবি সামনে নিয়ে আসছি, যেটা স্যার আমাদেরকে আমাদের ভিআইপি চ্যানেলে দিয়েছিলেন। সেই ছবিটা হচ্ছে এটা। দেখে আমি আমার টেলিগ্রামে ঢুকি। আচ্ছা, এখন এই ছবিটা স্যার আমাদের দিয়েছিলেন, আমরা দেখতে পাই। দেখি সামনের দিকে আগাই। আচ্ছা, দেখি আমরা ছবিটা খোঁজার ট্রাই করি। হ্যাঁ, এই ছবিটা দেখে আপনার সহজে আমি যে কথাটা বললাম সেই কথাটা আপনারা সহজে বুঝতে পারবেন যে একটা সপ্তাহ পুরা ধরে কিভাবে একটা পুরা বাই ক্যান্ডেলটা কল্পনা করেছি আমরা। ওইখানে বোঝা না গেলেও এখানে আপনারা সহজেই বুঝতে পারবেন। দেখুন এইখানে স্যার আমাদের এটা কমপ্লিট করে আমাদেরকে ভিআইপি গ্রুপে বোঝানোর সুবিধার্থে ছবিটা দিয়েছিল। এখানে দেখেন 27 থেকে 31 জুলাই এটা পুরা একটা কি ক্যান্ডেল দেখা যাচ্ছে, এটা একটা বাই ক্যান্ডেল। এবং এইটা উপরে বাই দেখতে হলেও আমরা যে ওই রোবট থেকে বুঝলাম বা ছবি অন্য জায়গায় ছবি আঁকলাম, একে আমরা এটা ক্লিয়ার হতে পারলাম যে এগুলা আসলে দেখতে বাই হলেও এগুলা কেন বাই হচ্ছে না। এর দুইটা কারণ আমরা দেখেছি। একটা হচ্ছে যদি নর্মাল ভাবে আমরা নিজের চোখে দেখতে চাই যে কোনটা হিজড়া ক্যান্ডেল, সেক্ষেত্রে আমরা কোন বাইটা হিজড়া সেটা যদি দেখতে চাই তাহলে আমরা ওইভাবে মার্কেটটা প্রথম যেটা দেখালাম সেটা। আর দ্বিতীয়ত যদি আপনি এই স্যারের রোবটটা ব্যবহার করে খুব সহজে আইডেন্টিফাই এভাবে করতে চান, তাহলে এইভাবে আপনি আইডেন্টিফাই করতে পারবেন স্যারের রোবটটা থেকে। তাহলে আমরা কথাটা কিভাবে বলতে পারি যে এখানে এই বাই ক্যান্ডেলটা, এই যে বাই ক্যান্ডেলটা দেখা যাচ্ছে 17 থেকে 31 জুলাই সমন্বয়ে 113টা ক্যান্ডেলের সমন্বয়ে যে বাই ক্যান্ডেলটা গঠন করেছে, এটা দেখতে বাই মনে হলেও, অর্থাৎ গায়ের উপরের চামড়াটা দেখতে বাই ক্যান্ডেলের চামড়ার মতো মনে হলেও ভিতরের হাড্ডি মাংসগুলো অন্য কিছুর ইঙ্গিত দেয়। মানে বাইয়ের বৈশিষ্ট্যগুলা সে কি হারিয়ে ফেলছে, হারিয়ে ফেলে এক সময় সে কিসে পরিণত হয়ে যাচ্ছে, একটা সেল ক্যান্ডেলে। তার মানে সে কি করলো, বাই ছিল কিন্তু ওই যে আমরা দেখলাম ইএফ এর মানগুলা অথবা
এর ভিতরে আরো অনেক ধরনের বিষয়গুলো আমরা সামনে দেখতে পারবো। যে এইটা যে শুধু ওই কারণে একটা হিজড়া ক্যান্ডেল তা না, হিজড়া ক্যান্ডেলের মধ্যে আরো বিষয় আছে। তার মধ্যে একটা অন্যতম বিষয় হলো হিজড়া সুইংটা। এই যে এখানে যে সুইংটা গঠন করছে হিজড়া সুইং, অর্থাৎ হিজড়া ক্যান্ডেলের মধ্যে হিজড়া সুইং অবশ্যই থাকবে। মোট কথা এটা একটা বাই ক্যান্ডেল থেকে তার বায়ের চরিত্র দেখা গেলেও, মানে সামনে পোশাক আশাকটা বায়ের মতো দেখা গেলেও ভিতরের দিক থেকে সে কি হয়ে যাচ্ছে, বায়ের সত্তাটা হারিয়ে ফেলছে। একটা শিশু যেমন বয়সের সাথে সাথে বিভিন্ন স্টেজ পার করে সে পিতা হয়, তারপর শ্বশুর হয় বা দাদা হয়, যেটাই হয় হয় সেরকম এই প্রথমে এই ক্যান্ডেলটা বাই হিসেবে জন্ম নিল। মার্কেটের অভ্যন্তরীণ গ্যাপ সহ আরো অনেক ধরনের জিনিসের কারণে সে কি হয়ে যাচ্ছে, একটা সেল ক্যান্ডেলে পরিণত হয়ে যাচ্ছে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি যে কিভাবে একটা বাই হলেও সেটা বাই না হয়ে তাকে হিজড়া বলা হচ্ছে। এরই সাথে আমি আপনাদের আরো একটা বিষয় একটু ক্লিয়ার করে দিতে চাই যে আপনারা কিন্তু যখন ট্রেড করেন তখন অনেকেই কিন্তু বিভিন্ন টাইম ফ্রেমে ট্রেড করে থাকে। একেকজন একেক টাইমে ট্রেড করে থাকে। অনেকে ৫ মিনিট দেখে, ১ ঘন্টা দেখে, ৪ ঘন্টা দেখে, ডে 1 দেখে, উইক 1 এভাবে দেখে। কিন্তু এই দেখার আঙ্গিকের উপরেই কিন্তু অনেকটা নির্ভর করে যে আসলে মার্কেটটা কখন কেমন কি ধরনের পরিবর্তন হচ্ছে। কারণ ৫ মিনিট আপনি যে পরিবর্তনটা দেখতে পাবেন বা ১ ঘন্টায় পরিবর্তন দেখতে পাবেন, ৪ ঘন্টায় কিন্তু পরিবর্তনটা চেঞ্জ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের সবসময় একটা নির্দিষ্ট টাইম ফ্রেম ফলো করে ট্রেড করা উচিত। যেরকম আমরা এখানে H1 দিয়ে এই হিজড়া ক্যান্ডেলটা আইডেন্টিফাই করলাম। ওকে, হিজড়া ক্যান্ডেল সম্পর্কে আমি আপনার পরীক্ষার আপনি যে পরীক্ষা দিলেন এই রেজাল্ট সম্পর্কে আমি সম্পূর্ণ দেখলাম এবং হিজড়া ক্যান্ডেল আপনি সম্পূর্ণভাবে বুঝাইতে সক্ষম হয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আপনার এই হিজড়া ক্যান্ডেল পরিচিতি আমার ভালো লেগেছে। পরবর্তীতে আমরা গাইবি ক্যান্ডেল সম্পর্কে আমরা পরীক্ষা নেব এবং এখানেই আমাদের আজকের যে ক্লাসের এটা আমাদের 75% শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ এই হিজড়া ক্যান্ডেল পরিচিতিতে। কারণ একটা আমি আমার ইয়েতে দেখিয়েছি যে আমরা ক্যান্ডেল 4 প্রকার পেয়েছি। একটা পেয়েছি বাই ক্যান্ডেল, একটা হচ্ছে সেল ক্যান্ডেল, যেটা পৃথিবীর সবাই দেখে। এই বাই ক্যান্ডেল এবং সেল ক্যান্ডেলের ভিতরে আমরা মোট 13টা রাস্তা পেয়েছি, সুইং পেয়েছি, যেগুলো চলাচলতি করে। যেভাবে মানে এখানে একটা চুরি আছে, যে চুরিটা আমি আপনাদেরকে বলে যাচ্ছি। সেটা হলো ৩৬০ ডিগ্রিতে যদি পৃথিবী ঘুরে আর ৩৬৫ দিনে একটা বছর রূপান্তর হয়, কিন্তু 5 দিন এখানে থাকে না, এটা ৩৬০ ডিগ্রির ভেতরেই ঢুকে যায়। এটা কিভাবে ঢুকে? আল্লাহ পাক কোরআন শরীফে কয়েকবার বলছেন, 3বার বলছেন আমি দিনকে রাতের ভিতরে প্রবেশ করাই, রাতকে দিনের ভিতরে প্রবেশ করাই। তো এই ক্ষেত্রে কি হয়েছে, এই দিন আর রাতকে কি করছে, এই ৩৬০-এর ভিতরে ঢুকিয়ে দিচ্ছেন আল্লাহ পাক ডিজাইন করে। তো এই ঢুকানোটাই কি মনে করেন যে যে কারিশমাটা এখানে ইউজ হয়েছে, এটাই আমি ওই কারিশমাটাকে এনেই আমি হিজড়ার সাথে তুলনা করছি। কেউ এটাকে বেয়াদবি হিসেবে নেবেন না, জাস্ট বোঝার সাথে আমি এই জিনিসটাকে ওই জায়গায় নিছি। কারণ ক্যান্ডেলের তো ভাগে দুইটা, এই কারণে। কারণ এইখানে দেখেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পৃথিবীতে আসছেন, আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, তার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি। কোরআনে আমরা যে জিনিসটা লক্ষ্য করি যে একজন মুসলমান যদি মৃত্যুবরণ করেন, তো মৃত্যুবরণের পরে কি হয়, তাকে কবর আযাব সহ্য করতে হবে এবং অন্য ধর্মলোকে তাকে নগদেই পুড়ে ফেলতে হবে বা মাটিতে পুঁতে ফেলতে হবে, যে কিছু করুক নগদে। কিন্তু দেখেন কোরআন শরীফে আল্লাহ বলছেন সবাই পুঁতে ফেললেও কোরআন শরীফে একটু ব্যতিক্রম আছে। যেহেতু আমরা যদি দেখি ফেরাউন সম্পর্কে যদি জানি, তিনি পানিতে ছিলেন, তারপরে এমনি সামনে টুকটাক করে এখনো পৃথিবীতে জিন্দা আছেন। তার কবরস্থ হয় নাই, তার কবর আযাব এখনো স্টার্ট হয় নাই। তিনি বারজাকে অলরেডি সাজা ভোগ করছেন, তার প্রাণ ওখানে গেছে, কিন্তু তার উপরে বডিটা যেভাবে পানিশমেন্ট পাওয়ার কথা ছিল বা যেভাবে এই পৃথিবীতে চলার কথা ছিল তা চলে নাই, একটু ব্যতিক্রম হয়ে গেছে। এই বডিটা পৃথিবীর উপরে এখনো জিন্দা আছে, তো এই বডির উপরে কোনো আঘাত আসেনি, একটু একটু ব্যতিক্রম। তাই বাই এবং সেল ক্যান্ডেলের সাথে এটা একটু সামঞ্জস্যপূর্ণ, একটু ব্যতিক্রম। এর চেয়ে আরও একটু ব্যতিক্রম আরেকটা ক্যান্ডেল আছে, যেটা গাইবি ক্যান্ডেল। তো এই গাইবি ক্যান্ডেলটা আমরা যেভাবে কালকে ক্লাসে দেখিয়েছি আজকে আমরা দেখাবো। বা গাইবি ক্যান্ডেল নিয়ে আমি আবার একটা পরীক্ষা নিব। আমার সর্বশেষ পরীক্ষা হলো সবগুলো ক্যান্ডেল নিয়ে একবার একটা পরীক্ষা নেব। তো ওই গাইবি ক্যান্ডেল তার মানে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, তো তার কিন্তু বাবা নাই। তো
তো আমাদের বর্তমান সমাজে বাবা ছাড়া যদি কোনো সন্তান জন্ম হয় তাকে আমরা অবহেলিত চোখে দেখি বা বিভিন্ন স্টাইলে, কিন্তু ঈসা আলাইহিস সালাম আল্লাহর আদেশে পৃথিবীতে আসছেন বাবা ছাড়া। এটা অত্যন্ত সম্মানী পজিশন নিয়ে এবং মানসম্পন্ন পরিস্থিতিতে তিনি ছিলেন, এই পৃথিবীতে যতদিন ছিলেন রাজত্ব করছেন। তো তাকে হেয় করার কোনো অপশন নাই, তিনি নবী হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত। তাহলে এইখানেও আমরা একটু ব্যতিক্রম দেখি যে সাধারণের চেয়ে একটু আলাদা, তাহলে সবগুলো সাধারণ, মাঝখানে একটু ব্যতিক্রম থাকে। সেইখানে এই হিজলা, এই ভদ্রলোকেরা একটু ব্যতিক্রম করে ফেলছে। একটা হিজড়া আর একটা হলো গাইবি। তো আমি হিজলা সম্পর্কে দেখিয়েছি, গাইবি সম্পর্কে আমাদের ক্লাস আছে, সেই সামনের ক্লাসগুলোতে গাইবি সম্পর্কে আমি ডিটেলস করেই আমাদের এই ক্লাসটা শেষ করব। তারপরে আমরা চলে যাব অ্যানালাইসিস কম্পিটিশনে, যেখানে আমরা লাইভ কম্পিটিশন করব। তো আমি আজকে আপনাদের যেভাবে দেখিয়েছি, যে আমি কিন্তু বলে দিছি যে কোনো স্টুডেন্ট যদি আমার সাথে কম্পেয়ার করে না পারে, ধরেন আমি টেট করতে হয় আমাকে, আমি যদি বলে যে স্যার আপনি তো টেট করলেন না, আপনি তো অ্যানালাইসিস করলেন, ক্লাস করলেন, আপনি টেট নিলেন না কে? আমি নিয়েছি। এই যে গত 2 সপ্তাহ তাদের যে ট্রেনিং দিয়েছি, আমি প্রতিদিন টেট নিছি, প্রতিদিন আমি আমার ভিডিও আপলোড করছি, কোথায় এন্ট্রি নিচ্ছি, কোথায় যাচ্ছে। সেক্ষেত্রে আমার দিন শেষে এই ক্লাসের আগে আমি ভিডিও পাবলিশ করছি যে আমার টোটালি আমার কত 200% প্রফিট হয়েছে 2 সপ্তাহে, এবং গত সপ্তাহে 100%, এই সপ্তাহে 100%, অর্থাৎ প্রতি সপ্তাহে আমার 100% প্রফিট হয়েছে, 2 সপ্তাহে 200% প্রফিট হয়েছে। তো এবং আমি এটা লাইভ ভিডিও সহ এবং লাইভ অ্যাকাউন্টে এবং এটা প্রমাণ সহ আমি আপলোড করেছি। তো স্টুডেন্টদেরকে এই জন্য আমি বলছি যে সবাই 2 সপ্তাহের মধ্যে তাদের অ্যাকাউন্ট ডাবল হতে হবে, তাইলে আমি পাস দেব। পাস মানে অ্যানালাইসিস পাস করতে না পারলে কেউ আমার রোবট ব্যবহার করতে পারবে না। তো যদি কেউ অ্যানালাইসিসে পাস করতে পারে তখনই সে আমার রোবট ব্যবহার করতে পারবে। তো আমরা আমরা একজন স্টুডেন্টের কথা পরিষ্কারভাবে শুনলাম এবং বুঝলাম। 3 ধরনের ক্যান্ডেল সম্পর্কে তিনি যা বুঝছেন, আলহামদুলিল্লাহ। আমরা আরেকটা স্টুডেন্টের কথা শুনব। ওকে, আমরা আরেকজন স্টুডেন্টের রেজাল্ট শুনবো, এই ক্যালেন্ডার সম্পর্কে তিনি কি পরীক্ষা দিচ্ছেন। আমরা 2 জন স্টুডেন্টের কথা শুনছি, বাকিগুলো আমরা আস্তে আস্তে ভিডিওটা নিজে নিজে দেখব। ওকে, আসুন শুনি। ভিডিওর শুরুতে সবাইকে শুভেচ্ছা রইল। এমডি মোস্তফা এফএক্স এর 8ম ও 9ম ক্লাসের আলোকে আজকের এই ভিডিওর বিষয়বস্তু হলো হিজরা ক্যান্ডেল পরিচিতি, অর্থাৎ হিজরা ক্যান্ডেল কি সে বিষয়ে জানবো। হিজরা ক্যান্ডেলের সুইং কেমন হয় এবং হিজরা ক্যান্ডেলের গঠনের শর্ত, হিজরা ক্যান্ডেল গঠন হওয়ার ফলে পরবর্তীতে মার্কেট কোথায় যাবে, কেন যাবে, কতটুকু যাবে, এইসব বিষয়ে আমরা জানার চেষ্টা করব। এখন আমরা যদি জানার চেষ্টা করি হিজরা ক্যান্ডেল আসলে কি। হিজরা বলতে আসলে আমরা যে বিষয়টাকে দেখতে পাই, একটি পুরুষ তার হরমোনগত পরিবর্তন হোক আর অন্য কোনো শারীরিক পরিবর্তন হোক, এই পরিবর্তন হওয়ার ফলে পুরুষ হওয়া সত্ত্বেও সে মেয়ের বৈশিষ্ট্য ধারণ করে, অর্থাৎ সে বাহ্যিকভাবে দেখতে পুরুষ হলেও বয়স বাড়ার সাথে সাথে মেয়ের চরিত্রের বৈশিষ্ট্য প্রকাশ করতে থাকে, তখন আমরা তাকে হিজরা বলে থাকি। অনুরূপভাবে হিজরা ক্যান্ডেল হলো একটি ছেলে ক্যান্ডেল বা বাই ক্যান্ডেল। যখন দেখতে বাই ক্যান্ডেল হলো সময়ের সাথে সাথে মার্কেটের বিভিন্ন গ্যাপ এবং স্ট্রেংথের তারতম্যের কারণে তার বাইয়ের বৈশিষ্ট্য অর্থাৎ ছেলের বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে মেয়ের বৈশিষ্ট্য প্রকাশ করে থাকে বা মেয়ে হওয়ার দিকে ধাবিত হতে থাকে, তখন আমরা তাকে হিজরা ক্যান্ডেল বলে থাকি। এখন আমরা হিজরা সুইং সম্বন্ধে জানার চেষ্টা করব। হিজরা সুইং জানার পূর্বে আমরা একটি জেনারেল বা স্ট্যান্ডার্ড বাই ক্যান্ডেলের সুইং কেমন হয় সে বিষয়ে একটু জানার চেষ্টা করি। বাই ক্যান্ডেল বা ছেলে ক্যান্ডেলের মূল চরিত্র বা বেসিক সুইং। একটি বাই ক্যান্ডেল ওপেন হয়ে ফার্স্টে লো গঠন করে নিচের দিকে, তারপর লো থেকে হাই হয়ে একটু নিচে এসে ক্লোজিং দেয়, যাকে আমরা এখানে 6E দ্বারা চিহ্নিত করেছি, এবং ওপেন থেকে ক্লোজিং পর্যন্ত এই টুককে আমরা 6F দ্বারা চিহ্নিত করেছি। এই দুইটার দিকে অ্যাকচুয়ালি উপরের দিকে দেখা যাচ্ছে। এখানে 6E হলো মূল সুইং এবং 6F হলো বডি। এই 6E এবং 6F আমরা মোস্তফা এফএক্স এর ক্যালকুলেটর থেকে এই নির্দেশনা নিয়েছি। আমরা মোস্তফা এফএক্স এর সতীর্থরা এইভাবেই বুঝে থাকি।
একটি সাধারণত বা জেনারেল বাই ক্যান্ডেল বা সেলে ক্যান্ডেল এর সময় এই দুটির মান উপরের দিকে থাকে বা দুইটি পজিটিভ হয়ে থাকে। প্র্যাকটিক্যাল উদাহরণের জন্য আমরা ডান পাশে একটি ট্রেডার প্যানেল থেকে নেওয়া ফিগারের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পাবো প্রথমে মার্কেটটি ওপেন হয়ে নিচের দিকে আসলো, তারপর একদম উপরে উঠে হাই গঠন করে একটু নিচে এসে ক্লোজিং দিল, যাকে আমরা 6E দ্বারা চিহ্নিত করেছি এবং এটির দিক উপরের দিকে, এবং ওপেন থেকে ক্লোজিং পর্যন্ত এইটুকুকে আমরা 6F দ্বারা চিহ্নিত করেছি, এটির দিকও উপরের দিকে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই দুইটির দিকই উপরের দিকে, তাহলে একটি বাই ক্যান্ডেলের বেসিক সুইং, এবং এই সুইং থেকে আমরা বাই ক্যান্ডেলকে চিহ্নিত করতে পারি এবং দুইটি উপরের দিকে বোঝা যাচ্ছে। এখন আমরা জানবো হিজড়া ক্যান্ডেলের সুইং কেমন হয়। হিজড়া ক্যান্ডেলের সুইং, হিজড়া ক্যান্ডেল প্রথমে ওপেন থেকে শুরু হয়ে নিচের দিকে লো গঠন করে হাই গঠন করবে, তারপরে একটু নিচে এসে ক্লোজিং দেবে, যাকে আমরা 6E দ্বারা চিহ্নিত করেছি, এবং ওপেন থেকে ক্লোজিং পর্যন্ত এইটুকুকে আমরা 6F দ্বারা চিহ্নিত করেছি। 6E এর দিক দেখা যাচ্ছে উপরের দিকে এবং 6F এর দিক দেখা যাচ্ছে নিচের দিকে, অর্থাৎ 6E পজিটিভ এবং 6F নেগেটিভ, এই দুইটির দিক ভিন্ন দিকে হয়। এটি একটি হিজড়া ক্যান্ডেলের সুইংকে বোঝাচ্ছে। এবং ট্রেডার প্যানেল থেকে নেওয়া একটি প্র্যাকটিক্যাল উদাহরণ থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ক্যান্ডেলটি ওপেন থেকে শুরু হয়ে নিচের দিকে এসে লো গঠন করে হাই গঠন করলো উপরের দিকে, এবং তাকে 6E দ্বারা চিহ্নিত করলাম, এবং হাই গঠন করে একটু নিচে এসে ক্লোজিং দিল। এখন ওপেন থেকে ক্লোজিং একটু নিচের দিকে দিয়েছে এবং তার দিক নিচের দিকে, যাকে আমরা 6F দ্বারা চিহ্নিত করেছি। এখানে এই দুইটির দিক ভিন্ন দিক হওয়ায় বোঝা যাচ্ছে এটি একটি হিজড়া সুইং। মার্কেট যখন তার চারিত্রিক বৈশিষ্ট্য পরিবর্তন করে তখন এই হিজড়া সুইং গঠিত হয়। এভাবে হিজড়া সুইং গঠিত হয়। এই সুইংটির নাম যা হিজড়া ক্যান্ডেলে দেখা যায়। এখন আমরা দেখব বাই ক্যান্ডেল বা সেলে ক্যান্ডেল এর হাই টু ক্লোজিং এর সময়। এই যে আমরা দেখতে পাচ্ছি ফিগার থেকে লক্ষ্য করলে বাই ক্যান্ডেলের হাই টু ক্লোজিং এর সময় মার্কেটের অসামঞ্জস্যতার কারণে বা মার্কেটের চারিত্রিক বৈশিষ্ট্য পরিবর্তনের ফলে কিভাবে হিজড়া সুইং গঠিত হয় তা দেখব। এখানে বেসিক সুইং এর দিকে যদি লক্ষ্য করি, মার্কেট প্রথমে ওপেনে লো গঠন করেছে, লো থেকে হাই, হাই থেকে এফ, অর্থাৎ যা সবাই দেখে। কিন্তু এখানে একটি বিষয় আমরা যদি লক্ষ্য করি, যা আমাদের মুস্তফা এফএক্স এর সতীর্থরা মুস্তফা এফএক্স এর ক্যালকুলেটর থেকে নেওয়া মানের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবো ডি থেকে এফ, যা বক্স 1 এর 6G থেকে নেওয়া হয়েছে এবং এর মান দেখা যাচ্ছে নেগেটিভ। আর ডি থেকে এফ অর্থাৎ বক্স 4 এর ই থেকে আমরা পাই যে মানটা দেখতেছি সেটা পজিটিভ। এখানে ডিই নিচের দিকে এবং ডিএফ এর মান উপরের দিকে নির্দেশ করতেছে। এখানে ডিই সুইংটুকু যা সবাই দেখে, আর আমরা মোস্তফা এফএক্স এর সতীর্থরা ডিই কে দেখতে পাই। এখানে দুইটির দিক ভিন্নভাবে তৈরি হয়েছে। এটার সাথে যদি আমরা প্র্যাকটিক্যাল উদাহরণের দিকে লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো। প্রথমে মার্কেট হাই ওপেন টু লো, লো টু হাই, হাই টু ক্লোজ, এই সুইংটুকু সবাই দেখে। কিন্তু এখানে একটি বড় ক্যান্ডেল, তার ভিতরে সবগুলো ডান দিকের ক্যান্ডেলগুলো গঠিত হয়েছে। আমাদের হাই টু লো এই বড় ক্যান্ডেলের নিচেই আছে, আর প্র্যাকটিক্যালি যা সবাই দেখে এই লোটা একটু ডান দিকে অন্য ক্যান্ডেলে গঠিত হয়েছে। এখানে বড় ক্যান্ডেলটাকে কাউন্ট করতে পারে নাই। বড় ক্যান্ডেলের লো থেকে ক্লোজিং হলো আমাদের লো থেকে ক্লোজিং হলো আমাদের চলার রাস্তা। যদি আরেকটু নিচের দিকে তাকাই, অর্থাৎ ডি থেকে ই, ই থেকে এফ হলো আমাদের চলার রাস্তা। ডি থেকে ই, ই থেকে এফ এবং ডি থেকে এফ, এই তিন
দুইটি সুইং এর মধ্যে যদি আমরা দেখি, এই ডি থেকে ই হলো বড় সুইং এবং এটার মান হলো বক্স 4 এর 6E থেকে আমরা পাই। এখানে B_6G হলো মে সুইং, এটি যেহেতু নেগেটিভ তাই এটি হলো মে সুইং, এবং বক্স 4 এর _6E হলো পজিটিভ তাই এটি ছেলে সুইং। আর এই বক্স 4 এর _6E হলো হিজড়া সুইং, আর এভাবে হিজড়া সুইং গঠিত হয়। এখন আমরা একটি বাই ক্যান্ডেল দেখব এবং তার ভিতরে কিভাবে হিজড়া সুইং গঠিত হলো এবং এই হিজড়া সুইং এর ফলে মার্কেট কোথায় যায় এবং কতটুকু যায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এখানে আমরা একটি বাই ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এটি 27 থেকে 31 জুলাইয়ের মধ্যেকার বাই ক্যান্ডেল। এই বাই ক্যান্ডেলটাকে বোঝার সুবিধার থেকে একটি ছেলে ক্যান্ডেল হিসেবে বিবেচনা করছি বা পূর্ণাঙ্গ পুরুষ ক্যান্ডেল হিসেবে বিবেচনা করছি। তাহলে আমরা বোঝার সুবিধাতে এই ক্যান্ডেলগুলির একটা নাম দিতে পারি। সেল ক্যান্ডেলগুলিকে মেয়ে বা মহিলা এবং বাই ক্যান্ডেলগুলিকে ছেলে বা পুরুষ বলবো। প্রতিটি ক্যান্ডেলের আপ শ্যাডোকে আপ লেঙ্গুর এবং ডাউন শ্যাডোকে ডাউন লেঙ্গুর বলবো। এখানে 27 থেকে 31 জুলাইয়ের 115টি ক্যান্ডেলকে সম্মিলিতভাবে একটি পুরুষ ক্যান্ডেল হিসেবে দেখানো হয়েছে। এখন এই পুরুষ ক্যান্ডেলটিকে পোস্টমর্টম করব। পোস্টমর্টম করলে আমরা দেখতে পাচ্ছি পুরুষের পেটের ভিতর 115টা বাচ্চা ছিল, যা 27 থেকে 31 জুলাইয়ের 115টি ক্যান্ডেলকে নির্দেশ করে। 115টি ক্যান্ডেল হলো 1 টাইম ফ্রেমের 1 আওয়ারের 115টি ক্যান্ডেল। এখানে 115টি ক্যান্ডেলের মধ্যে বাই অর্থাৎ ছেলে বাচ্চা ছিল 53টি এবং সেল ক্যান্ডেল অর্থাৎ মেয়ে বাচ্চা ছিল 62টি। এখন ফিগারে বাম পাশে উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাই 7A এবং 7B দুটি সংখ্যা আছে এবং এখানে 7A দ্বারা বোঝাচ্ছে 53টি যে বাই ক্যান্ডেল বা ছেলে ক্যান্ডেল ছিল সেগুলির আপ লেঙ্গুর, বডি ও ডাউন লেঙ্গুর এর সমষ্টি, এবং 7B হচ্ছে 62টি সেল ক্যান্ডেল ও মেয়ে ক্যান্ডেল এর আপ লেঙ্গুর, বডি ও ডাউন লেঙ্গুরের সমষ্টি। এই 7A এবং 7B এর মধ্যে তুলনা বা ডিফারেন্স করলে আমরা দেখতে পাচ্ছি যে 7A থেকে 7B এর বেশি আছে এবং কতটুকু বেশি আছে তা হলো -5628 পরিমাণ। এখানে মাইনাস বলা হয়েছে কারণ মেয়ের দিকের পাল্লাটা বা শক্তিটা বেশি। এখানে পিপসগুলোকে আমরা শক্তি হিসেবে বলতে পারি। স্যার আমাদের ক্লাসে শিখিয়েছিলেন গ্রিড লাইন অনুসারে ডিগ্রি বের করা এবং পিপসকে ডিগ্রিতে রূপান্তর করা। এইগুলো আমরা পূর্বের ক্লাসগুলোতে শিখেছি। এখানে 5628 মেয়ের শক্তি বেশি অর্থাৎ সেল ক্যান্ডেল, তাই 5628 পরিমাণ মার্কেট নিচের দিকে নেমে যাবে এবং তার নিচে একদম নিচের দিকে আমার কার্সরের দিকে তাকালে দেখতে পাচ্ছি 1B 2B 1D 2D 1C 2C এগুলোর পরিচয় আমরা ঋতুপূর্বে শিখেছি। 1B দ্বারা বোঝাচ্ছে বাই ক্যান্ডেলের আপ লেঙ্গুরের যোগফল, 2B দ্বারা বোঝাচ্ছে সেল ক্যান্ডেলের আপ শ্যাডোর যোগফল
এখন এই দুটির পার্থক্য থেকে দেখতে পাচ্ছি সেলের শক্তি বেশি। কতটুকু বেশি? 751 পরিমাণ বেশি। অর্থাৎ এখানে সেলের দিকে শক্তির পাল্লা বেশি। তাহলে ভবিষ্যৎ বাচ্চার আপলিঙ্গটা যদি আমরা বলতে পারি ছেলের আপলিঙ্গর হওয়ার সম্ভাবনা প্রকাশ করছে। 1D হলো বাই ক্যান্ডেলের বডির যোগফল, 2D হলো সেল ক্যান্ডেলের বডির যোগফল। এখানে ছেলে ও মেয়ের বডির মধ্যে তুলনা করলে আমরা দেখতে পাচ্ছি মেয়ের বডির পরিমাণ শক্তি বেশি। কতটুকু করে বেশি? 5775 পরিমাণ বেশি। এখানে 1 ছিল বাই ক্যান্ডেলের ডাউন লেঙ্গুরের যোগফল, 2C হলো সেল ক্যান্ডেলের ডাউন লেঙ্গুরের যোগফল। এখানে সেল ও মেয়ে ডাউন লেঙ্গুরের মধ্যে তুলনা করে দেখতে পাচ্ছি মেয়ের শক্তি পরিমাণ বেশি। কতটুকু বেশি? 2713 তুলনা করে দেখতে পাচ্ছি 1304 পরিমাণ বেশি। এখানে এই তিনটি সংখ্যাকে পর্যায়ক্রমে 20, 21, 22 দ্বারা নির্দেশ করছি। আমরা দেখতে পাচ্ছি হিসাব করে যে তিনটি সংখ্যা পেলাম, তা থেকে দেখতে পাচ্ছি আপ লেঙ্গুর, বডি ও ডাউন লেঙ্গুর এই তিনটিতে সম্মিলিতভাবে মেয়ের শক্তির পরিমাণ বেশি। অর্থাৎ ভবিষ্যতে সেল ক্যান্ডেলের আকৃতি প্রকাশ করছে। অর্থাৎ মাদার ক্যান্ডেল থেকে সেল ক্যান্ডেল বা মেয়ের বাচ্চা হওয়ার সম্ভাবনা অনুভব করছি। কিন্তু এখনই আমরা তা ঠিকভাবে বলছি না, আমাদের আরও ক্যালকুলেশন করে তা থেকে হিসাব করে বের করতে হবে। এখানে দুইটি পদ্ধতি, বাম পাশে উপরের দিকে এবং ডান পাশে নিচের দিকে, দুইটি পদ্ধতি মেয়ের চরিত্র প্রকাশ করছে। দুটি পদ্ধতির মধ্যে জেন্ডারগত কোনো পার্থক্য নেই, শুধুমাত্র পার্থক্য হলো প্রথমটা টোটাল একসাথে এবং দ্বিতীয়টা ভেঙে ভেঙে তারপর একসাথে। তারপর আমরা এই মাদার ক্যান্ডেলটিকে বিবেচনা করলে দেখতে পাবো এর মধ্যে 6E ও 6F এর মানের মধ্যে তুলনা করে দেখা গেল 6E এর দিক উপরের দিকে এবং 6F এর দিক নিচের দিকে। মাদার ক্যান্ডেলটি লো থেকে হাই পর্যন্ত মার্কেট গেছে, এটা বাই ক্যান্ডেল, এই কথা সত্য। কিন্তু এখানে জেন্ডারগত কারণে এবং ম্যাথমেটিক্যালি মাপ যোগ করে দেখা যায় এই ক্যান্ডেলে বাইয়ের কোনো অস্তিত্ব নেই। পোস্টমর্টম করার পর এবং ম্যাথমেটিক্যালি মাপ যোগ করার পর দেখা গেল উক্ত ক্যান্ডেলটি মেয়ের চরিত্র নিয়ে ধারণ করে আছে। অর্থাৎ চূড়ান্ত ফলাফল হিসাব করতে গেলে আমরা 7C এর দিকে লক্ষ্য করলেই পাবো 7C-তে বাইয়ের কোনো অস্তিত্ব নেই। 7C হলো মার্কেটের সারা অংশ। ওকে, আমি বুঝতে পারছি আপনাদের দুইজনের পরীক্ষার ফলাফল আমি নিখুঁতভাবে আইডেন্টিফাই করছি, দেখছি এবং মনোযোগ সহকারে প্রতিটা কথা আমি বোঝার চেষ্টা করছি। এখানে আপনাদের তেমন কোথাও কোনো ভুল নেই। মার্কেট কোথায় যাবে, কেন যাবে, কতটুকু যাবে, কিভাবে মার্কেটকে আইডেন্টিফাই করলে বা পোস্টমর্টম করলে আপনারা আমাদের যে প্রাথমিক স্টেজ এটা ওভারটেক করলেন, এবং আগামীতে আমরা যে স্টেজটা ওভারটেক করব সেটা হলো গাইবি ক্যান্ডেল বা গাইবি সুইং, যে সুইংটা চোখে দেখা যায় না কিন্তু অলরেডি স্টে করতেছে, মার্কেটে জিন্দা দেখা যাচ্ছে। ধরেন 100 পিপস একটা বড় ধরনের মুভ দিছে, কিন্তু ওই যে আমি উদাহরণ দিলাম যে ঈসা আলাইহিস সালামের বাবা নেই, কিন্তু সে কিন্তু পৃথিবীতে বাবার মানে সম্মানের চেয়েও বড় সম্মান বহন করছে, ব্যাপারটা এরকমটা। তো এইখানে ওই সুইংটা এস্টাবলিশ করবে। এই সমস্ত সুইংগুলোকে রূপক অর্থে আমি বিভিন্ন নাম দিছি আমার স্টুডেন্টদেরকে বোঝার জন্য। এখানে স্টুডেন্টরা কেউই মাস্টার্সের নিচে নাই, সবাই মাস্টার্স ইঞ্জিনিয়ার্স কমপ্লিট করা। দুইজন স্টুডেন্ট দুজনই কিন্তু মাস্টার্স কমপ্লিট করা, দ্বিতীয় স্টুডেন্টস ইঞ্জিনিয়ার সাহেব, আর উনিও অনার্স মাস্টার্স কমপ্লিট করা অ্যাকাউন্টিংয়ের উপরে। তো দুজনেই বলছেন তাদের কথাবার্তা এবং বলার ভঙ্গিমা, ভাষা এবং বোঝার যে ক্যাটাগরি, তাতে আমি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সন্তুষ্ট। এবং এই ক্লাস আমি তাদেরকে পাস দিলাম এজন্য যে তারা অন্তত আমাদের পেছনের আইডেন্টিফাই প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে বুঝতে পারছে। আগামী প্রক্রিয়াটা
যেহেতু আমাদের আরেকটু বাকি আছে সেল টু সেল, আমরা 3টা স্টাইলটা এখানে করছি। বাইতে কিভাবে হয়, একটা বাই ক্যান্ডেল থেকে আরেকটা বাই ক্যান্ডেল কিভাবে রূপান্তর হয় এবং সেটা কতটুকু হবে, কত বড় হবে, কত নিচে থেকে যায় বড় হবে, একটা বাই ক্যান্ডেল থেকে সেল ক্যান্ডেলে কিভাবে রূপান্তর হয়, একটা সেল থেকে কিভাবে বাই হয়, একটা সেল থেকে কিভাবে সেল হয়। আমরা এই সব ধরনের ক্যালকুলেশন এখানে দেখাচ্ছি শুধুমাত্র সেল টু সেল, অর্থাৎ একটা সেল, অর্থাৎ একটা মহিলা ক্যান্ডেল থেকে পরবর্তী ক্যান্ডেলটাও সেলের দিকে কেন যাবে, মার্কেট আর কত যাবে নিচের দিকে, একটু বাই নেই না, সেভাবে আজীবন নামতে থাকে। আবার মার্কেট যদি উপরে ওঠে, অনেকের টেন্ডেন্সি থাকে যে মার্কেট আর কত উপরে উঠে, এর উপরে আর ওঠার কথা না। এবার দেখা গেছে সারা সপ্তাহ ধরেই খালি ওঠে, মার্কেট যে 100 পিপস নামবে তাও নামে না, আর লাখ লাখ পিপস উপরে উঠতেই থাকে। এই যে কারণটা কি, হিজলা, যেখানে সে তার বেসিক্যালি চরিত্রগত কারণে যে মানে তার ডিজাইনটাকে ডিজার্ভ করছে, অর্থাৎ ক্যান্ডেলটা যদি এমন হয়, এই যে আপনারা দেখেন, যদি এমন হয় যে মার্কেটে সবসময় আমরা জানি যে একটা বাই ক্যান্ডেলের চরিত্র হবে ওপেন থেকে লো যাবে, লো থেকে ক্লোজ হবে, ক্লোজ থেকে এই জায়গায় এসে ক্লোজ হবে, এই জায়গা থেকে এই জায়গাটা পর্যন্ত এইটা বাইরের দিকেই থাকবে, আর এই যে টোটাল যে সুইংটা এটাও বাইরের দিকে থাকবে, এই দুইজনে একই ডাইরেকশনে থাকবে। কিন্তু এইটা যখন এরকম হয়, মার্কেটটা যখন এই জায়গায় নাইমা ক্লোজ হয় আর এইটা যখন এখানে থাকে, তার মানে এখান থেকে যখন এটা নিচের দিকে আইসা পড়ে বডিটা, তখনই তার চরিত্রগণ, আকারগত যেগুলো সব কিছু পরিবর্তন করে ফেলে, সেগুলোকে আমরা হিজড়া নাম দিয়েছি। আর এই হিজড়া বৈশিষ্ট্য থাকার কারণে মার্কেট কি করে, মার্কেট ট্রিপল ডাবল বা চতুর্থ ডাবল পরিমাণ উপরের দিকে জাম্প করে। এবার গাইবি ক্যান্ডেল বানিয়ে বানিয়ে জাম্প করবে, বিভিন্ন স্টাইলে যায়। তো সেগুলো আমরা হাতে কলমে দেখিয়েছি, এবং এই ক্যান্ডেলগুলো যখন মুভ করে তখন আমি সেই সাথে এন্ট্রি নিয়ে আমি আপনাদেরকে এন্ট্রি পয়েন্টগুলো দেখিয়েছি, এই যে পিন পয়েন্ট এন্ট্রি, এবং এ তো সবাই খালি প্রফিট দেখছেন, কিন্তু আসলে না, আমি এন্ট্রি দেখিয়েছি ওই জায়গায় ওই হিজলা ক্যান্ডেল বা ওই মানে গাইবি ক্যান্ডেলের কারণে কি হচ্ছে। তো যাই হোক, আপনারা সবাই সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছেন, এটা ভালো হয়েছে, আমার কাছে খুবই পছন্দ হয়েছে। নিজের হাতে আঁকাইয়া এবং নিজে প্র্যাকটিস করে ক্যান্ডেল বানাইয়া এবং কাগজপত্র মতো, এই যে তার তুর নারী নক্ষত্র, এখন আপনার এই তার দেখলে যে কেউ বলবে যে এত তার, এটা কি, আর তারের মিনিং আপনারা আরও অনেক আগেই বুঝে গেছেন। তা এখন আপনারাই তার বানাইতেছেন, তারে একেবারে জঞ্জাল করে ফেলছেন, এখানে দুনিয়ার তার, এই তার সম্পর্কে আবার আপনি ব্রিফ করছেন, শুনে খুব ভালো লাগলো। তো আমরা আগামীতে এইটার পরে আমরা গাইবি ক্যান্ডেল নিয়ে কথা বলবো আগামী ক্লাসে, তারপরে আমরা সবাই রানিং অ্যানালাইসিসে চলে যাব, অ্যানালাইসিস কম্পিটিশন হবে, এবং সেখানে আমাদের লাইভ অ্যাকাউন্টে সবার অ্যাকাউন্টে অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে এন্ট্রি নিয়ে সবাই 1 সপ্তাহের ভিতরে 100% প্রফিট কমপ্লিট করে দেখাইতে পারলেই আমি ইনশাল্লাহ সবাইকে পাস দেব, এবং তখন আমি আমার রোবটটা ব্যবহার করার পারমিশন দেব। তার আগ পর্যন্ত কেউ ব্যবহার করতে পারবেন না, সবাই শুধুমাত্র প্র্যাকটিস করে যাবেন ইন্টারনেটে। তো এ পর্যন্তই, আজকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2জন স্টুডেন্ট, আর বাকিগুলো স্টুডেন্টের দেখার সময় আমার এখন হয় নাই, আমি পরবর্তীতে ইন্ডিভিজুয়ালি সবারটা দেখে নেব। ওকে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম স্যার।